বুঝে নিই। স্বভাব বা স্বরূপ কিছু অর্থবোধক শব্দ বায়োলজিক্যাল টার্মে ব্যবহৃত হয় কোথাকার, যখন কোনো ফুল বা বৃক্ষ বা উদ্ভিদকে বোঝাতে হয় তখন কিছু শব্দ ব্যবহার করা হয়। সেই শব্দগুলো দেখো, স্বভাব বা স্বরূপ। বিরুৎ বা হার্ব, হার্বিয়াম থেকে এসেছে। আমরা বলি না হার্বাল ওষুধ, তাহলে হার্বাল ওষুধ হার্বাল যে আমরা কথা বলি সেই হার্বাল থেকে এসেছে হার্ব। হার্ব মানে বিরুৎ। এগুলো খুব ক্ষুদ্র এবং নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ। তাহলে পরীক্ষা আসবে, নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদকে কি বলা হয়? বিরুৎ বা হার্ব। হার্ব মানে ভালো শব্দ হচ্ছে তৃণ। যেমন যারা তৃণভোজী তাদেরকে কি বলা হয়, কে বলতে পারবা? তৃণভোজী, হার্বিভোরাস। ভোরাস মানে ভোজী, আর তৃণ মানে হচ্ছে বিরুৎ বা হার্ব। তাহলে হার্বিভোরাস দেখিস। আমি যদি বলি মাংসভোজী, কার্নিভোরাস। আমি যদি বলি সর্বভুক, অমনিভোরাস। অমনি মানে অল বা সকল, অন্যদিন পড়াইছি। তাহলে সংজ্ঞাটা একটু মনে রেখো। দেখো এইখানে উদাহরণ আছে ধান, গম, এগুলো তোমার হচ্ছে উদাহরণে আছে। তাহলে এই উদাহরণ থেকে কিন্তু আসবে ধান, গম, দুর্বা ঘাস, এটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমি এটা ছন্দ দেবো না, বাকিগুলো ছন্দ দেবো। উপগুল্ম মানে আন্ডার শ্রাব, তার মানে এরা গুল্মের চেয়ে অপেক্ষাকৃত ছোট আকৃতির উদ্ভিদ। ভাইয়া, অকাষ্ঠল উদ্ভিদ মানে কি? ও আচ্ছা, অকাষ্ঠল বলতে বোঝায় কাঠ হবে না। আমরা যেমন মেহগনি গাছকে যদি চিন্তা করি, তাহলে মিডিল প্রান্তে যে কাঠগুলো তৈরি হয় ওই কাঠগুলো ওখানে তৈরি হবে না, কারণ দুর্বা ঘাস কি কাঠ হয়? কাঠ মানে শক্ত বা উড। বুঝতে পারছি, তুমি ইংলিশ মিডিয়াম তো তুমি অকাষ্ঠল বুঝতে পারছো না। আচ্ছা, উড মানে কাঠ। হ্যাঁ, আমি সব ইংলিশ মানে বলে দেবো, তুমি যেহেতু ইংলিশ মিডিয়াম অনেক ভালো একটা জায়গায় আসছো, আমি সব মানে বলে দিই ইংলিশ ওয়ার্ড মিনিং। হ্যাঁ, আর এই কারণেই তুমি মনে হয় আইসো, তা নাহলে তুমি আসতে না। ধান, গম মানে প্যাডি, অরাইজা স্যাটিভা। গম হচ্ছে তোমার হচ্ছে অ্যাস্টেভাম। আর দুর্বা ঘাস, এগুলো নরম না। ধান কোনো কাঠ হইলো? ধান একটা বিচুলি টাইপ, ওগুলো কিন্তু কাঠ না। কিন্তু দেখো অপেক্ষাকৃত ছোট উদ্ভিদ যেগুলো বলে উপগুল্ম, মানে গুল্মের থেকেও ছোট। উপ কখন ব্যবহৃত হয়? আমি যদি বলি নদী, তাহলে বড় নদী। আমি যদি বলি উপনদী, তাহলে নদীর যে শ্রেণীভাগগুলো চলে এসেছে ছোট ছোট, ওইগুলোর উপ তখনই বসে যখন কোনো শব্দের ছোট জাতীয় জিনিস বোঝায়। তাহলে দেখো, কালকসুন্দা দাঁত মর্দন, তুমি মনে করবা কালো সুন্দর দাঁত। ছন্দ কি মনে করবা? কালো সুন্দর দাঁত, সুন্দর দাঁত। দাঁত মানে দাঁত মর্দন গাছ, আর কালো সুন্দর বলতে বোঝায় কালকাসুন্দা। কালকাসুন্দা একটা গাছ, এর ইংলিশ নাম মনে রাখার দরকার নেই। হ্যাঁ, তোমাদের যখন ইংলিশ মিডিয়ামে এটা ডাইরেক্টলি এভাবে ব্যবহার করা আছে। তাহলে সুন্দর, কালো সুন্দর বলতে কালকাসুন্দা, আর দাঁত মানে দাঁত মর্দন গাছ কি উপগুল্ম। একটা সিরিয়াল মনে রাখবা, সর্বপ্রথম বিরুৎ একেবারে খাটো, তারপর গুল্ম একটু বড় উদ্ভিদ, তারপর গুল্ম আর একটু লম্বা জাতীয় উদ্ভিদ, তারপর বৃক্ষ, তারপরে হচ্ছে আর কিছু না। তাহলে মনে রাখবা এখানে যে বউ হচ্ছে কেমন? গোল। তাহলে বতে হচ্ছে বিরুৎ, রস্যুতে উপগুল্ম, আর গোলতে হচ্ছে গুল্ম। তাহলে সিকোয়েন্সটা মনে রাখবা, কে ছোট কে বড় এটা তুমি বুঝতে পারবা। তাহলে বিরুৎ তুমি হাত দিয়ে দমাতে পারবা, বা ফু দিলে সেই গাছটা আন্দোলিত খাবে। যেমন তুমি ধান গাছে ফু দিলেও আন্দোলন খাবে, গম গাছেও ঠিক তেমন, দুর্বা গাছেও ঠিক তেমন। কালকসুন্দা তার থেকে একটু শক্ত এবং সেটা অপেক্ষাকৃত ছোট উদ্ভিদ, মানে ছোট। তারপরে গুল্ম দেখো, গতে এরা গুড়িহীন বলতে বোঝায় যে মেহগনি গাছের যে একটা সুন্দর একটা গোলাকার প্রস্থ থাকে, ওই প্রস্থটা এটা থাকবে না, চিকন টাইপ উদ্ভিদ, চিকন মানে লতা পাতা বলে না, সেই লতা পাতায় মানেই গুল্ম। হ্যাঁ, তাহলে এরা ঝোপ জাতীয় উদ্ভিদ। ঝোপ বলতে একটা নির্দিষ্ট স্থানে পাকিয়ে থাকে। এবার দেখো উদাহরণ, দেখো পরীক্ষা আসবে রঙ্গন, কিসের উদাহরণ? বিরুৎ, উপগুল্ম, বিরুৎ, ওই বৃক্ষ, এরকমভাবে উদাহরণ আসবে। তাহলে তোমরা গগনে গরজে মেঘ ঘন বরষা কোন কবিতা? মাঝে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবিতা, ওইটা। তাহলে গরজে কথা মনে রাখবা, গগনে গরজে মেঘ ঘন বরষা। তাহলে গরজে মনে রাখবা, গতে গোলাপ, রতে রঙ্গন, বুর্গিজতে তোমার হচ্ছে জবা। তাহলে গোলাপ, রঙ্গন, জবা, এইটা হচ্ছে তোমার গুল্মর ভিতরে যারা ঝোপ জাতীয় এলাকায় অবস্থান করে।
এবং এরা দেখো বহু বর্ষজীবী, অনেক বছর ধরে বাঁচে। জবা গাছ অনেক দিন ধরে বাঁচে না, তুমি কবেই সে লাগাইছো এখনো বেঁচে আছে তোমার বয়সের সাথে সাথে, তাহলে এরাই কেবল বহু বর্ষজীবী। এই লাইনটাই মনে রেখো পরীক্ষায়, হ্যাঁ, ওইটা ইম্পর্টেন্ট। নিচের কোনটি বহু বর্ষজীবী উদ্ভিদ? বৃক্ষ দেখো, তাহলে আমরা যাকে তাকে বৃক্ষ বলতে পারবো না। আমি যদি এই গোলাপ গাছকে কি বৃক্ষ বলতে পারবো? পারবো না। তোমাকে যদি বলি গতকাল কোশ্চেনে যদি দিয়ে দিই জবা হলো বৃক্ষ, সত্য না মিথ্যা? তুমি কিন্তু সত্য দিয়ে দিবা, যা ভুল। জবা কিন্তু বৃক্ষ না, ওটা একটা গুল্ম। বৃক্ষ কাদের বলা হয় দেখো? কাষ্ঠল উদ্ভিদ, মানে কাঠ হবে। তুমি যেগুলো জ্বালানি হিসেবে তোমার মা ভাত রান্না করে, যে জ্বালানি হিসেবে সেই কাঠগুলো বলে কাষ্ঠল, অ্যাডজেক্টিভ করা হয়েছে কাঠ থেকে, সে কাষ্ঠল। আম জাম যেগুলো তুমি জাল দিতে পারো আর কি। এই বৃক্ষ বহুবর্ষজীবী, পরাশ্রয়ী। দেখো এপি ফাইটস, এপি মানে কি উপর, ফাইট মানে কি কে বলতে পারবা? গতদিন বলেছিলাম ফাইটা, এপি ফাইট, এপি মানে উপর, ফাইট মানে কি উদ্ভিদ, কেউ পারে না। সবসময় ক্লাসে মনোযোগী থাকবে, আমি আর্টস করলে পরে জিজ্ঞেস করবা, তাকে আমি ভালো বলবো মন থেকে, হ্যাঁ, একদম সেন্সিটিভ হওয়া আরও ক্লাসে। এপি মানে উপর, তাহলে উপরের উদ্ভিদের উপর জন্মে যে, মানে একটা উদ্ভিদের উপর আর একটা উদ্ভিদ জন্মে, এটাকে বলে পরাশ্রয়ী উদ্ভিদ। খেয়াল থাকে জন্য। তাহলে পরাশ্রয়ী উদ্ভিদ কি? যে উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর আশ্রয় করে বেঁচে থাকে তার নাম পরাশ্রয়ী, মানে পরের উপর আশ্রয় করে যে। এরা অপর উদ্ভিদের উপরে অবস্থান করে কি করে? খাদ্য শোষণ করে চোষক টানের মাধ্যমে। মৃতজীবী বা স্যাপ্রোফাইটস, ফাইটস মানে উদ্ভিদ, স্যাপ্রো মানে মৃত। তাহলে এই সকল উদ্ভিদ দেখো মৃত ও পচা জৈব পদার্থ হইতে খাদ্য গ্রহণ করবে। পরজীবী, যে উদ্ভিদ অন্য উদ্ভিদ হতে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, তাহলে এরাও খাদ্য শোষণ করে। এরা পরাশ্রয়ী, মানে পরের উপর আশ্রয় দান করে। আর পরজীবী বলতে বোঝায় এরা প্যারাসাইট, যে উদ্ভিদ অন্য সবুজ উদ্ভিদ হতে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে, আর ওরা সবসময় ওই উদ্ভিদ থেকে ওই উদ্ভিদের উপরেই থাকবে, তারা বলা হয় পরাশ্রয়ী। আর এই পরজীবী হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওই উদ্ভিদকে অ্যাটাক করে খাদ্য শোষণ করে আবার ব্যাগে আসবে ওর নিজস্ব জায়গায়। তাহলে পার্থক্য কিন্তু এখানেই। তারপরে দেখো মূল, বিভিন্ন মূল থেকে এখান থেকে কোশ্চেন আসে। প্রধান মূল একটা খেয়াল করে, এই হচ্ছে মাটি, তাহলে মাটির নিচে দেখো একটা গাজর জন্মাইছে, এই গাজর মনে করে এই হচ্ছে গাজর। তো এই গাজরের এই যে মূলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে প্রধান মূল। এর চারি সাইডে যখন এরকম পিচ্ছি 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 যখন জিনিসপত্র বেরোবে, এটাকে বলা হয় গুচ্ছ মূল বা অস্থানিক মূল। তো ভাই এই যে প্রধান মূল, আমি যদি বলি গাজর, এটা মূল না কাণ্ড? তুমি বলবে মূল। কেমন মূল? প্রধান মূল। আমি যদি বলি ফুলকপি, ওলকপি তো মাটির নিচে হয়, তাই না? ওটা কি? ওটাও একই রকম প্রধান মূল। তাহলে দেখো ভ্রূণমূল হতে সৃষ্ট, ভ্রূণমূল বলতে বোঝায় যে হচ্ছে তোমার গাজরের হচ্ছে বীজ, এই বীজ। তো এইখানে একটা মূল থাকে যেটা মাটিতে ভেদ করে নিচের দিকে হয়, তাহলে এই বীজের আস্তে আস্তে এখানে পাতা, লতা পাতা হবে। আর এই যে ভ্রূণ থেকে, এই যে ভ্রূণের যে মূলটা, এই মূল থেকে এখানে মূল তৈরি হবে। কেমন মূল? উত্তর হয় প্রধান মূল তৈরি হবে। তাহলে এটা একটা গাজর তৈরি হলো, গাজরের এইটা হচ্ছে প্রধান মূল। তাহলে ভ্রূণমূল হতে বীজের যে নিজের অংশ সেটা বলে ভ্রূণমূল, মানে ভ্রূণের নিচের অংশটা, সেখান থেকে প্রাথমিক মূল সৃষ্টি হবে। তারপরে যে মূলতন্ত্র পরবর্তীতে গড়ে উঠবে সেটার নামই প্রধান মূল। এই প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এইটাই পরীক্ষা আসবে যে প্রধান মূল কোন উদ্ভিদের বৈশিষ্ট্য। উত্তর হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ যাদের দুইটা বীজ থাকে। যেমন তুমি যদি বাদাম খাও, তাহলে বাদামের একটা বাদামকে তুমি কিন্তু মধ্যখান থেকে দুইটা খণ্ড অংশ পাও, এরকম, তাই একটা বাদাম তৈরি হয়। একটা বাদামের ফল দুইটা অংশে বিভক্ত না? তো এই কারণে যেহেতু এদের দুইটা করে বীজ থাকে, তাই এদেরকে বলে দ্বিবীজপত্রী। আর একবীজপত্রী উদ্ভিদ দেখো গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদকে চিহ্নিত করে। আমি যদি বলি গুচ্ছমূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ট্রু না ফলস, তুমি কি দিবা? ফলস দিবা। তাহলে দেখো গুচ্ছমূল অর্থাৎ একটা তোমার কাণ্ড নিচে এসেছে, এখান থেকে এরকম মানে গুচ্ছ আকারে দেখো মূল বেরোচ্ছে অনেকগুলো, তো এইটাকে বলা হয় গুচ্ছমূল। এই গুচ্ছমূল কাদের বৈশিষ্ট্য? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, মানে একটাই মাত্র বীজ থাকবে। বীজপত্র বলতে বোঝায় বাদামকে যদি তুমি দুই ভাগে ভাগ করো, তাহলে দুইটা এরকম বীজপত্র পাবা, ওইটাকে বলা হয় দ্বিবীজপত্রী, মানে দুইটা বীজ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু ভীষণ বুঝার টাইপ আছে, ঘোরা মানে এলোমেলো হয়ে যাবে। অস্থানিক মূল দেখো অ্যাডভেঞ্চার যারা হয় তারা বিক্ষিপ্ত থাকে না, এই আমি এখানে ঝাঁপ দেবো, এই আমি ওকে পাবো, এই যার অ্যাডভেঞ্চার হলে তারা অস্থানিক হয়, মানে একটা নির্দিষ্ট
সুরঙ্গ করে সুন্দর গাজরের মতো মূল টাইপ তৈরি করে না। ওরা কেমন তৈরি করে, ধরো এই হচ্ছে মাটি, এই মাটির নিচগুলো এরকম এরকম গুচ্ছমূল বা অস্থানিক মূল তৈরি হয়। তাহলে দেখো এরা এলোমেলোভাবে অবস্থান করতেছে এই মূলগুলো, তাহলে এরা কি অস্থানিক না স্থানিক? উত্তর হবে অস্থানিক, মানে সুন্দর স্থান দিয়ে এরা বেড়ে উঠতে পারে না, এই কারণেই তো অ্যাডভেন্টিটিয়াস। হ্যাঁ, অ্যাডভেঞ্চার। বিট কি, অশ্বত কি, আমি তো ওটা এখনো যাইনি, তোমার এখন বলবো কেন? কেয়া, বট, অশ্বত এইগুলো হচ্ছে অস্থানিক মূল তৈরি হয়। তাহলে অস্থানিক মূল মনে রাখবা অস্থানিক, তাহলে এখানে মনে রাখবো অবাক। যখন স্থানিক না, সেগুলো তুমি যখন অস্থানিক মূল তৈরি হবে এরকম এলোমেলো আকৃতির, তখন তুমি কি হয়ে যাবা? অবাক হয়ে যাবা। তো অবাক বলতে অতে অশ্বত, অশ্বত একটা গাছ, বতে হচ্ছে বট, আর কতে হচ্ছে কেয়া। তাহলে আমি একবারে অলিম্পিয়াড পরীক্ষা দিয়েছিলাম যে নিচের কোনটি অস্থানিক মূল, তখন এই অশ্বত গাছটা ছিল অপশানে। তাহলে তুমি মনে রাখবা অবাক। কেন অবাক? কারণ অস্থানিক মূল তৈরি হয়ে গেছে, সেটা একটা অ্যাডভেন্টিটিয়াস এই কারণে। তাহলে অস্থানিক মূল দেখো ভ্রূণমূল হতে সৃষ্টি হবে না, সেটা হবে অন্য কোনো উদ্ভিদের অঙ্গ থেকে এলোমেলোভাবে যখন মূলগুলো গজাবে, তার নামই অস্থানিক মূল। এই তো হয়ে গেল। গুচ্ছমূল কি জিনিস ভাই? দেখো এই হচ্ছে বীজ ছিল, বীজের এই জায়গায় থেকে ভ্রূণমূল, মানে মাটিতে যেটা ছেদ করবে ওইটাকে বলা ভ্রূণমূল। এই ভ্রূণমূল থেকে সৃষ্ট না হয়ে যখন এই বীজের আশেপাশের এলাকা থেকে তৈরি হবে, সেটাকে বলা হয় অস্থানিক মূল, মানে সঠিক স্থান দিয়ে হয়নি। কেয়ার বরের অসুখ, হ্যাঁ এটা দিয়েও মনে রাখতে পারো। হ্যাঁ, তবে অবাক শব্দটি আমি মনে রাখি, ইমরান বলছে। অবাক শব্দটা আমার কাছে বেশি ভালো লাগে, তো তোমরা ওটা মনে রাখলে মনে রাখতে পারো। তাহলে অস্থানিক মূল কি, ভ্রূণমূল হতে প্রধান মূল তৈরি হবে না, সেটা বীজের অন্য এলাকা বা কাণ্ড থেকে সেটা তৈরি হবে। এবার গুচ্ছমূল কি জিনিস ভাই? চলো একটু গুচ্ছমূল দেখি। এই হচ্ছে তোমার মাটির নিচে ধরো এই কাণ্ড চলে গেছে, এই কাণ্ড গিয়ে এখানে মনে করো একটা একগুচ্ছ থোকা জাতীয় অনেকগুলো তোমার শিকড় গজাইছে, তাহলে এইটাকে বলে গুচ্ছমূল, গুচ্ছ আকারে অবস্থান করতেছে। এই কেয়া বট এগুলো সব একটা গাছের নাম। হ্যাঁ, এগুলো তোমার মিনিং জেনে লাভ নেই। গুচ্ছমূল দেখো ফাইব্রাস, মানে ফাইবার থাকবে, অনেকগুলো তন্তুযুক্ত থাকবে, কাণ্ডের নিম্নাংশ থেকে যে একগুচ্ছ সরু গুচ্ছ বেরোয়, এটাকে বলা হয় গুচ্ছমূল। এর উদাহরণ মনে রাখার দরকার নেই, জাস্ট একটা লাইন আমি পরীক্ষায় দেবো। গুচ্ছমূল কোন উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে? উত্তর হবে একবীজপত্রী উদ্ভিদকে। আর দ্বিবীজপত্রী দেখো প্রধান মূলকে করে, দ্বিবীজপত্রী মানে দুই, মানে বেশি ভাব। পরাশ্রয়ী মূল মানে এপিফাইটিক রুট, মানে অন্য উদ্ভিদের উপরে যারা যে রুটগুলো কাজ করে। দেখো পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূলকে পরাশ্রয়ী মূল বলে, যেমন অর্কিডের মূল। তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন আসবে, অর্কিডের মূল কি? পরাশ্রয়ী। অর্কিড পর, অর্কিড কি পর, পর মানে পরাশ্রয়ী, এই জিনিসটা খেয়াল রেখো। তাহলে এখান থেকে এই উদাহরণগুলো দ্বিবীজপত্রী একবীজপত্রীর বৈশিষ্ট্য কোনটা কার প্রতিনিধিত্ব করে। ও এই লাইনটা তো পড়ানো হয়নি, মূলা গাজর বিট, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। মনে রাখবা প্রধান, প্রধান কে হয়? বেগম হয়, বেগম, বেগম। বাড়ির কর্তাকে বেগম, তার মানে প্রধান মূলের উদাহরণ মনে রাখার জন্য কি মনে রাখতে হবে? বেগম, বেগম সাহেবা। হ্যাঁ, বতে বিট, বিট মানে বিট কপি। হ্যাঁ, আর এই গতে হচ্ছে গাজর, মানে গাজর তো ফল খাও। আর এই যে মূলা, মূলা তো তুমি চেনোই, এরকম সাদা আকৃতির মূলা, গন্ধ খায় ভাত খাওয়ার পর। তাহলে বেগম কথা মনে রাখবা, বেগম হচ্ছে প্রধান, আর অবাক হলো অস্থানিক মূল, আর গুচ্ছমূল, গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের প্রতিনিধিত্ব করে। এই তো হয়ে গেল। তাহলে এই উদাহরণ মনে রাখা সহজ না কঠিন? একদম সহজ। দেখো আমি সর্বোচ্চ পরিমাণ তোমাদের শর্টকাট টেকনিক দিই, তোমরা আমাকে বলবো ভাইয়া আপনি এই অধ্যায়ে এই পৃষ্ঠাটা পড়াইছেন, আমি অন্য একটা প্রাইভেটে দেখেছি যে এইটা শর্টকাট টেকনিক বলে দিছে, তাহলে আমিও তোমাদের কাছ থেকে শিখে নেবো। হ্যাঁ, তুমি দেখবা যে কেমন তোমাদের এর থেকে বেশি শর্টকাট টেকনিক দেয় কিনা, আর ওয়ার্ড মিনিং ভেঙে দেয় কিনা। তারপরেও স্টুডেন্টরা কেন থাকে না আমার কাছে? স্টুডেন্টরা এই কারণেই থাকে না, কারণ আমি এখনও প্রতিষ্ঠিত হইনি, আমি এখনও এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি। কাণ্ড বা স্টেম, আমরা বলি না স্টেম সেল, কাণ্ড বলতে বোঝায় সেই কোষটা অতিরিক্ত পরিমাণ মেধাবী, সব কিছু তৈরি করতে সক্ষম। হ্যাঁ, এ স্টেম সে স্টেম না। তো এটা একটা কাণ্ড কেমন দেখতে? নিরেট দণ্ডাকার বায়বীয় হতে পারে, যেমন কলমি শাক ছিল না, কলমি শাকের যে কাণ্ড ওগুলো দেখবো ফাঁপা, মানে এর ভিতরে বায়ুপূর্ণ আছে। কাণ্ডর কিন্তু বিভিন্ন শ্রেণীভাগ আছে, দেখো এটা মসৃণ হতে পারে, কণ্টকিত হতে পারে, বিভিন্ন রকম।
তোমরা যেখানে দুইটা জ্ঞান অর্জন করতে পারো নতুন নতুন, হ্যাঁ, সেইখানে টাকা দিতে প্রবলেম। আর যেখানে জ্ঞান অর্জন করতে পারো না সেইখানে ভর্তি হয়ে যাও। আমি উদাহরণ দিচ্ছি, তোমাদের যে কলেজের টিচার থাকে সেই কলেজের টিচারের কাছে ভর্তি হয়ে যাও, স্যার আমি কাল থেকে পড়বো, তাই না, 500 টাকা করে মাসে। সেই স্যার বলবে এইখান থেকে এই পর্যন্ত পড়ে এসো, কালকে এখান থেকে এমসিকিউ ধরবো, মুখস্থর মতো মুখস্থ। এই যে কামিনী এর মানে কোনোদিন বলে দেবে না, এই যে সেসাইল এর মানে কোনোদিন বলে দেবে না, তারপরেও শুধু পড়া ধরবে আর কালকে যাবে আর আসবে, তাই এত টাকা। আর এইখানে যে প্রত্যেকটা মানে ধরে ধরে পড়ে দেওয়া হচ্ছে, এটাও স্টুডেন্টদের কানে যায় না। ফাঁপা কাণ্ড, যে কাণ্ডগুলোর ভিতরে বায়ুপূর্ণ থাকবে, যেমন ঘাস, আবার যেমন বাঁশ, এগুলো হলো ফাঁপা কাণ্ড। বাঁশে যদি কল্পনা করো, তাহলে এইখানে দেখো একটা গিরি থাকে, এইখানে একটা গিরি থাকে, এর ভিতরে সব বায়ুপূর্ণ থাকে, তাহলে এইগুলো কেমন কাণ্ড? উত্তর হবে ফাঁপা কাণ্ড। এখন তুমি যদি গম গাছকে দেখো, তাহলে গম গাছের যে কাণ্ডটা এটা কিন্তু গোলাকার, আবার কিছু কিছু কাণ্ড আছে যেগুলো ত্রিকোণাকার, মানে এরকম তিন কোণা হবে, দেখো এরকম তিন কোণা কাণ্ড হতে পারে। তিন কোণা কাণ্ড কাদের হয় আর চার কোণা কাণ্ড কাদের হয়, এইটাই তোমার পরীক্ষা আসবে। তিন কোণা বিশিষ্ট কাণ্ড কাদের থাকে? উত্তর হবে সিপ্রিসাই। দেখো তো এ বি সি, সি কত নম্বরে? 3 নম্বর না? তাই তিন কোণা কাণ্ড বিশিষ্ট হবে সিপ্রিসাই গোত্রে। দেখো শেষে একটা এ সি এ ই আছে, আসি এরকম একটা শব্দ যেখানেই পাবা মনে করবে সেটা গোত্রের নাম বোঝাচ্ছে। যেমন হাইড্রাই শেষেরটা এই আছে, দেখো গোত্র বোঝাতে এ সি এই এটা ব্যবহৃত হয়, মনে থাকে যেন। ল্যামিনেসি, ল্যামিন মানে চার, তার মানে চার কাণ্ড বিশিষ্ট হবে এটা। চার কাণ্ড বলতে বোঝাচ্ছে বর্গাকৃতির শেপ, এমন একটা কাণ্ড যেটা বর্গাকৃতির শেপ। এই যে এই একটা কাণ্ড যেটা চারটা কোণা থাকবে, দেখো চারটা কোণা, তাহলে এটা একটা কাণ্ড যেটা চারটা কোণা বিদ্যমান থাকবে। এই তো হয়ে গেল। এইবার দেখো রাইজোম, রাইজোম কিন্তু তুমি এসএসসি লেভেলে পড়ছিলে। আমি যদি বলি রাইজোমের উদাহরণ কি, তোমার মনে থাকবে না, এই কারণে মনে রাখবা জমের কাণ্ড। জমদূত আছে না মেরে ফেলায়, জমের কাণ্ড, এটা সবসময় মনে রাখবা। তার মানে যেই বলবে যে রাইজোম কি, তোমার এক কথায় কোশ্চেন হবে, তখন তুমি বলবো এটা একটা কাণ্ড। খেয়াল থাকে যেন, এক কথায় মেরে দিবা রাইজোম, ভাইয়া পড়াইছিল জমের কাণ্ড, তার মানে এটা একটা কাণ্ড। এই কারণে এখানে আসবে, দেখো লাস্ট লাইন দেখো এখানে, যে এটি একটি মূল নয়, মানে এটা একটা কাণ্ড। হ্যাঁ, যেমন আদা হলুদ, আহ আহ, এই কথা মনে রাখবা। হ্যাঁ, আহ আহ জমের কাণ্ড, যখন জম আসে তখন কি হয়? আহ হয়, মানে উহ করে শব্দ করতে হয়। আহ মানে আদা, হ মানে হলুদ। তাহলে পরীক্ষা আসবে হলুদ কি, টিউবার, বাল্ব না রাইজোম? তখন হবে রাইজোম। খেয়াল থেকে জানো, টিউবার, দেখো টিউব, টিউব মানে কি বাতি, তা টিউব কেমন দেখতে হয়? নলাকার না, হয় কি না? টিউবার মানে সে টিউব, টিউব মানে নলাকার। তো আলু কেমন দেখতে? এরকম না, নলাকার না? দেখো তো এর ভিতরে নলাকার কিনা। তাহলে দেখো আলু কিসের উদাহরণ? টিউবারের উদাহরণ। আলু কি একটা? তবে কাণ্ড। আলু কি একটা কাণ্ড। যেই আমি বলবো মিষ্টি আলু, তাহলে মতে মিষ্টি আলু, মতে মূল। সচরাচর কিন্তু আলু টিউবার, এক কথায় মিটে গেল। কিন্তু যখন আমি বলবো মিষ্টি আলু, যখন আমি বলবো মিষ্টি আলু, তখন সেটা মতে মিষ্টি মতে মূল হয়ে যাবে। এটা কিন্তু ব্যতিক্রম, পরীক্ষায় এটাই দিবে। মিষ্টি আলু কি, অনেকে বলবে টিউবার, না, যখন বলবে শুধু আলু তখন হবে টিউবার, যখন বলবে মিষ্টি আলু মতে মূল, এটা একটা কাণ্ড নয়, এটা কিন্তু ব্যতিক্রম। খেয়াল থেকে যাও, আমি এটাই পরীক্ষা দেবো। কারোর কি আটকাচ্ছে? হাবিব বলছে আটকাচ্ছে নাকি? এই ফ্যান অফ করে আমি ক্লাস নিই, এর ভিতরে ছোট্ট একটা রুমে। হ্যাঁ, এখন সাউন্ড আসে। আচ্ছা আচ্ছা, এইবার দেখো বাল্ব, বাল্ব কি? ভূনিম্নস্থ সংক্ষিপ্ত কাণ্ড। যখন সংক্ষিপ্ত কবে তখন হচ্ছে বাল্ব দিবা। বাল্ব মানে কি? বাতি। তা বাতি কি ওঠানামা করে না? বাতি কি ওঠানামা করে না? যেমন একটা বাতি যদি আমি আঁকাই, মানে লাইট যদি আঁকাই, এটা একটা লাইট। হ্যাঁ, তো লাইটটা আমার কারোকে ডিস্টার্ব দিচ্ছে এমন? ওই তাহলে হাবিবের নেট প্রবলেম। আচ্ছা, লাইটটা কি করে? নেভে, মানে একবার একবার নিভে যায়, একবার হচ্ছে তোমার আলো জ্বলে, এরকম তো। লাইটটার কাজ কি? একবার নিভে যায়, একবার হয় না? তো আমি যদি বলি রসুন, আদা রসুন, এটা কিসের উদাহরণ? বাল্বের উদাহরণ। কারণ এই আদা রসুনের দাম বারবার শুধু বাড়ে কমে বাজারে। হ্যাঁ, তাহলে রসুন এইভাবে উদাহরণ দেবে, রসুন
নিচের কোনটি? বাল্ব, টিউবার, রাইজোম। তখন বলবা রসুন, তাহলে এটার দাম বাড়ে কম, তার মানে বাল্বও এরকম নিভে জলে, নিভে জলে, নিভে জলে, তার মানে এটা ওঠানামা করে। মনে থাকে যেন। তাহলে রসুন পেঁয়াজ কিসের উদাহরণ? বাল্বের উদাহরণ। আলু কিসের উদাহরণ? টিউবারের উদাহরণ। কিসের উদাহরণ? রাইজোমের উদাহরণ। এই তো হয়ে গেল। এবার দেখো রানার, রানার মানে থানকুনি। থানায় মানুষ কখন ছোটে? যখন কেসে পড়ে। তো থানায় দেখো থানকুনি, রানার মানে ছোটে। তাহলে রানারের উদাহরণ কি? থানকুনি। যখন উদ্ভিদের দুর্বল কাণ্ড মাটির উপর নেত্রিয়ে পড়ে, যখন এই যে থানকুনি এরকম দেখতে না, এরকম, এরা মাটির উপর একদম শুয়ে পড়ে না, যখন দুর্বল কাণ্ড হয় তখন সেটা পাতার নিচ থেকে একটা অস্থানিক মূল গজায়, সেই মূলগুলোর নামই রানার। মনে থাকবে? রানার মানে কি? যে চারিদিকে বিস্তৃত করে দৌড়ে দৌড়ে বেড়ায়, যে সকল মানে রূপান্তরিত অংশ উদ্ভিদের। দেখো তো আমি একটা পার্ট পড়ানো হয়ে গেছে, হ্যাঁ। এখন এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? মানে 1 মিনিট সময় দিচ্ছে, ওদের একটা ফ্যানটা অন করে নিলাম। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। যে 35 মিনিট আমরা ব্যয় করি, 35টা মিনিটই আমরা জ্ঞান অর্জনের জন্য ব্যয় করি। হ্যাঁ বলো বলো। ও রানার বোঝো না? রানার মানে কি তুমি তাই বলো। রানার দ্বারা কি বোঝো সেটা বলো। হ্যাঁ, দৌড়ায়। এখন আমি যদি এখানে একটা বলি, আমি যদি বলি এখানে একটা ভূমি আছে বা মাটি আছে, মাটির উপরে যদি তুমি দূর্বাঘাস করো, দূর্বাঘাস কেমন করে বেড়ায়? চারিদিকে যখন বিস্তৃত হয় তখন এর নিচ দিয়ে একটা ছোটো ছোটো শিকড় তৈরি হয় না? নিচ দিয়ে ছোটো ছোটো শিকড় তৈরি করে না? করেই তো সে বেড়ে ওঠে না, মাটির দিকে সরে যায় কখন? ছোটো 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 মূল বের করে 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 সে দৌড়িয়ে বেড়ায়। মানে পুরো তোমার যে ভেড়ি বা তোমার যে পুকুরের কান্দা আছে, সেই কান্দা একেবারে বিছিয়ে যায়, তো ওটা ছুটে বেড়াচ্ছে না? তো এই কারণে ওটার নাম রানার। থানকুনিও এরকম। থানকুনি গাছ যদি দেখো, দেখবা ও বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করতেছে। ও কোনোদিন মাথা তুলে একটু দাঁড়াতে পারবে না। কারণ কি? কারণ ওর কাণ্ড দুর্বল। কাণ্ড যেহেতু দুর্বল, তাই মাটিতে নেত্রিয়ে 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 সারা দিকে বিস্তৃত ঘটে। এই তো হয়ে গেল। মানে ওর রানার শব্দের অর্থই দেখে আমরা বুঝতে পারবো এর উদাহরণ কি। কাজ শেষ। লিপ মানে পাতা। পাতা বিভিন্ন প্রকার আছে, দেখো এখানে কিছু সবুজ কালি দিয়ে দাগানো আছে। এইগুলোই পড়লে এনাফ। তারপরে আমি এক্সট্রা কিছু মানে তথ্য বলে দেবো মেডিকেল ভর্তি পরীক্ষার বাইরেও। এগুলো কিন্তু আমি দাগাইনি। দেখো পাতা বিভিন্ন প্রকার আছে, কারোর বোটা যুক্ত, কারোর বোটা হীন। তো পাতা কোত্থেকে জন্মায় এই শব্দটা আগে জানতে হবে। এই হচ্ছে তোমার হচ্ছে কাণ্ড। এতক্ষণ ধরে আমরা কাণ্ড পড়লাম। তো কাণ্ডের এইখানে দেখো, এইখানে দেখো কিছু পর্ব আছে। ধরো এখান থেকে আমি এইটা করলাম, এইটা আবার এখান থেকে এরকম করলাম। তাহলে এইখানে এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলবো আমরা মধ্যপর্ব। মানে এই এলাকাটাকে বলবো মধ্যপর্ব, আর এইটাকে বলবো হয় পর্ব। এই যে দুইটা গোল দিচ্ছে আমি, এই গোলগুলো হচ্ছে পর্ব। আর এই দুইটা পর্বের মধ্যবর্তী এলাকাকে বলবো মধ্যপর্ব। খেয়াল থাকবে তো? আমি আবার আঁকাই, একটা পর্ব একটা পর্ব। এই পর্বের মধ্যবর্তী স্থানকে বলা হয় মধ্যপর্ব। তো এই পর্ব থেকে একটা পাতা গজায়, এই পর্ব থেকে একটা পাতা গজায়। দেখো পাতা আঁকায় ফেলাইছে। তো এই পর্ব থেকে একটা পাতা গজালো, এই যে। তাহলে আমি যদি পাতা কোথা থেকে গজায়? পর্ব থেকে পাতা গজায়। আর মধ্যপর্বগুলো ফাঁপা থাকে, যেরকম বাঁশ গাছ। এই যে বাঁশ গাছ আবার আঁকা এখানে। তাহলে বাঁশের পাতাটা বা বাঁশের যে কুঞ্চিগুলো বেরোয় কোত্থেকে? এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না। আর মধ্যপর্বটা এখান থেকে এইটুকু না। তাহলে এগুলো কি ফাঁপা থাকে না বায়ুপূর্ণ এলাকা দিয়ে? তাহলে পর্ব মধ্যপর্ব নিয়ে যেন কনফিউশন না সৃষ্টি হয়। এই তো হয়ে গেল। এবার একটু খেয়াল করো। তাহলে পাতা গজায় কোত্থেকে? মধ্যপর্ব থেকে। মধ্যপর্বে দেখো প্রতি পর্বে, মানে ওই যে প্রতিটা পর্বে একটি অথবা দুইটা করে বা অধিক পাতা গজাতে পারে, অথবা কুঞ্চি গজাতে পারে। তাহলে একটি পাতার 3টা অংশ। তাহলে আমি যদি এখানে একটা পাতা আঁকাই, ধরো এই হচ্ছে একটা পাতা। তাহলে পাতার দেখো 3টা অংশ। একটার নাম হচ্ছে বোটা, বোটা। আর একটা হচ্ছে যার উপরে এই যে শিরাগুলো আঁকাচ্ছে আমি এখন বর্তমানে, এটা বলা হয় ভিত্তি। মানে যার উপর পাতাটা অবস্থান করছে। আমরা কার উপরে অবস্থান করছি? হাড়ের উপর। তাহলে এই হাড়গুলো বা পাতার যে শিরাবিন্যাস, ওইগুলো হচ্ছে বেজমেন্ট বা পত্রমূল। আর পত্র ফলক কি?
এই যে টোটাল যে এলাকাটা আঁকালাম, এই যে টোটাল এলাকা, এটা হলো পত্রফলক। ফলক মানে একটা হাতের পাতার মতো। তাহলে তিনটা অংশ একটা পাতার। পরীক্ষা আসবে নিচের কোনটি পাতার অংশ নয়? তাহলে চলো একটু দেখে আসি। দেখো পাতার তিনটা অংশ পরীক্ষা আসবে। পত্রমূল মানে বেসমেন্ট, যেটা শিরাবিন্যাস। বিন্তু মানে পিটিউল, যার বোটা থাকে তাকে বলা হয় পত্রবিন্তু। পত্রফলক মানে ল্যামিনা। যদি বোটাহীন হয় আবার বোটাও যুক্ত হতে পারে পাতাগুলো। যদি বোটাহীন হয় তাহলে সেটাকে বলা হয় সেসাইল। সেটাকে বলা হয় সেসাইল। সেসাইল মানে স্যাঁচড়া। স্যাঁচড়া হলে তার কি বোটা থাকে? যে সকল পাতায় বোটা থাকে না তাদেরকে বলা হয় সেসাইল। পরীক্ষা আসবে কিন্তু। আর যেগুলোর পাতায় বোটা থাকে তাদেরকে বলা হয় পিটিওলেট। তাকে বলা হয় পিটিওলেট। পিটিউল মানে পাতা, লেট মানে যুক্ত। তার মানে পাতার সাথে যে যুক্ত থাকে যে জিনিসটা, পাতার সাথে যে জিনিসটা যুক্ত থাকে সেটার নামই তো বোটা, তাই না? বা পত্রবিন্তু, বিন্তু মানে বোটা। পিটিউল। দেখো সেটা উল আছে। উল মানে কি? পাতা থেকে যেটা খাটো জিনিস বের হয়, এই যে পাতা থেকে যেটা খাটো জিনিস বের হলো, এই যে এটার নামই তো বোটা। এটাও পাতার অংশ হয়ে গেল। আর শেষরা মানে কি? তার বোটা নেই। তাহলে পিটিউল, পত্রবিন্তু বাংলা শব্দগুলো। ল্যামিনা, পত্রফলক। পত্রফলকটা আমি আর একবার দেখাই দিই। এই যে পত্রফলক, পাতার যে এরিয়াটা ওইটা হলো পত্রফলক। স্টিপিউল, উপপত্র। দেখো পাতার বোটার গোড়ায় দুই পাশে সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গ বের হয়। ধরে এই হচ্ছে কাণ্ড। কাণ্ড দেখো এই হচ্ছে পর্ব। পর্ব থেকে একটা পাতা বের হলো, ধরে এই হচ্ছে সেই পাতাটা। পাতার দুই সাইডে দেখবে এরকম ছোট্ট ছোট্ট দুইটা উপাঙ্গ তৈরি হয়ে গেল। তো এখান থেকে যে এই যে উপাঙ্গটা তৈরি হলো এটার নামই স্টিপিউল। মানে পাতার যেখান থেকে তৈরি হলো ওর গোড়া থেকে দেখবা দুইটা, এই যে পাতা গজালো, এই পাতার এখান থেকে দুই প্রান্ত থেকে এরকম দুইটা উপপত্র জন্মে, এটাকে বলা হয় স্টিপিউল। স্টিপিউল কি জিনিস? দেখো আবার পাতার গোড়ায় দুই পাশে পত্র সদৃশ মানে ক্ষুদ্র ক্ষুদ্র পত্র সদৃশ দুইটা জিনিস তৈরি হবে, এটার নাম স্টিপিউল। মুক্ত পার্শ্ব উপপত্র, উপপত্র যখন দুটি পত্রমূলের দুপাশে অবস্থান করে। দেখো আমি আবার আঁকাই। এ হচ্ছে পাতার বোটা, এ হচ্ছে পাতা। তো পাতার এই দুই সাইডে ছোট ছোট যে এখান থেকে কিন্তু মানে কাণ্ডের সাথে যখন হয় তখন এই দুই সাইড থেকে দুইটা উপপত্র গজায়। যখন দুই সাইডে উপপত্র গজায় তখন সেটাকে বলবো আমরা এই কি বলে স্টিপিউল। স্টিপিউল বলবো নাকি? ও না, ওই উপপত্র, মুক্ত পার্শ্ব উপপত্র মানে দুই পাশে যখন এই স্টিপিউল থাকবে, মানে দুই পাশে যখন পত্রফলক থাকবে সেটাকে বলা হয় মুক্ত পার্শ্ব, মানে উভয় পাশে থাকবে। আর যখন এক পাশে থাকবে সেটাকে সাধারণত আমরা স্টিপিউল বলবো, অথবা দুই পাশে থাকলে সেটাকেও স্টিপিউল বলবো। তবে বিশেষ ক্ষেত্রে যখন দুই পাশে ওই উপপত্রটা অবস্থান করে, এই জিনিসটা অবস্থান করে, তখন কেবল সেটা আমরা মুক্ত উপপত্র বলবো। মুক্ত মানে কি? সে স্বাধীন, দুই পাশে হবে, হয়ে গেল। সিম্পল লিপ মানে যে পাতাটার একটিমাত্র পত্রফলক থাকবে। তার মানে দেখো একটিমাত্র পত্রফলক আছে। আবার তুমি যদি এই সাইডে যদি পৃষ্ঠায় দেখো, এই দেখো এই যে এই পাতায় কি একটা পত্রফলক? না, অনেকগুলো। তাহলে এটা একটা সিম্পল লিফ না। সিম্পল লিফ হবে এইটা, এই যে একটাই মাত্র পত্রফলক, তাই এটার নাম সিম্পল লিফ। হয়ে গেল, কনফিউশন গেল। হ্যাঁ তুমি কি বলিস আমি শুনতে পাইনি, দেখতে পাইনি, তাড়াতাড়ি মুখ দিয়ে বলো। কি কি এইখানে খাতায় দেখাবো তাই? কেন এখানে বোঝা যাচ্ছে? ও স্ক্রিনশট নিতে পারছো না? পরে আবার 2x দিয়ে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে মেরে নিও, সমস্যা নেই। আমি তো 2বার করে ক্লাস দেখি। আমার নিজের ক্লাস আমি 2বার করে দেখি প্রতিদিন। মানে 2x দিয়ে, আর 3xও দিয়ে দেখি। আমার 2x দিয়ে দেখতে ভালো লাগে সব কিছু। আমি নিয়মিত প্রতিদিন প্রায় অনেকগুলো ক্লাস করি, 8 থেকে 10টার মতো ক্লাস করি দিন। তো আমি 2x দিয়ে দেখি না এখন, আর আমি দেখি 3x অথবা 2.7x দিয়ে। তাহলে এত পরিমাণ আমার কানকে অভ্যাস করাইছি ক্লাস দেখে দেখে, যে জোরে কথা বললে আমি শুনতে পাই। তোমরাও এরকম অভ্যাস করবা। এই যে একবার করে দেখছো, আর একবার তোমরা দেখে নিবা, তাহলে তুমি পরীক্ষা ফার্স্ট হওয়ার চিন্তাভাবনা থাকবে। তাহলে দেখো সিম্পল লিভ, যে যে পাতায় একটি মাত্র পত্রফলক থাকবে, মানে ওই যে পত্রফলক বুঝলে, যেমন আম জাম কাঁঠাল পাতা একটা মাত্র পত্রফলক থাকে। কম্পাউন্ড লিভ যৌগিক পাতা, যেগুলোর একাধিক পত্রফলক থাকবে। যেমন এই সাইডে দেখো একাধিক পত্রফলক আছে, এই যে একাধিক পত্রফলক, অনেকগুলো পত্রফলক আছে এখানে, তাই এটার নাম যৌগিক বা কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? কঠিন বা জটিল।
অনেকগুলো পাতা থাকে, যেমন গোলাপ, নিম, সাজিনা ইত্যাদি। তো এইখানে দেখো গোলাপ, নিম, সাজিনা, লজ্জাবতী, কামিনী, এটা মনে রাখার একটা টেকনিক আছে। যদিও এটা ততটা ইম্পর্টেন্ট না, তারপরে এটা লিখে নিতে পারো যে সাজিনী কামিনী নিম দিয়ে লজ্জাবতী সাজে। সাজিনী কামিনী, দেখো সাজিনী গাছ আছে, সাজনী গাছ যেটা তুমি রেঁধে খাও, লম্বা লম্বা ডাঁটা হয়। সাজিনী কামিনী নিম দিয়ে লজ্জাবতী সাজে। লজ্জাবতী মানে লজ্জাবতী গাছ, নিম বলতে নিম গাছ, বুঝা গেছে? তাহলে সাজিনী কামিনী লজ্জাবতী সাজে পাশে লিখে নিতে পারো পজ করে। পত্র ফলক, লিফলেট, শেষে দেখো একটা লেট আছে, অনেক জায়গায় লেট পাবো, যেমন স্পাইক লেট। লেট শব্দটি মানে কি ভাই? লেট মানে যদি কোনো শব্দে শেষে বসে তাহলে সেটা ছোট বোঝায়। যেমন উল শব্দ, এটাও একটা ছোট জিনিস বোঝায়, খেয়াল থাকে যেন। লেট, উল এগুলো ছোট জিনিস বোঝায়। তাহলে দেখো লিফলেট কি জিনিস? যৌগিক পত্রের প্রতিটি পত্র ফলককে, মানে যৌগিক পত্র বলতে বোঝায় যে দেখো এ হচ্ছে যৌগিক পত্র, এই যৌগিক পত্রে যে প্রতিটি পত্র ফলককে মানে ছোট জিনিসকে বোঝাচ্ছে, এইটাকে বলা হয় লিফলেট। অচূড় পক্ষল, দেখো অচূড়, চূড় মানে কি? চূড়া, চূড়া থাকবে না, মানে কি? থাকবে না, নেই, মানে চূড়াই নেই যৌগিক পত্র, চূড়াই নেই যৌগিক পত্র, চূড়াই বলতে বোঝাচ্ছে। এটা গেল র্যাকিস, এটাকে কি বলা হয়? র্যাকিস। র্যাকিসের এই মাথায় যদি পাতা না থাকে সেই ধরনের পাতাকে বলবো আমরা, ধরো এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে, যদি এই মাথায় যদি পাতা না থাকে, একদম র্যাকিসের মাথায়, এটা বলে র্যাকিস। এই যে মধ্যখানে যে ডাটাটা, এটা বলে র্যাকিস, এই আর্থে র্যাকিস। র্যাকিসের মাথায় যদি পাতা না থাকে সেটাকে বলবো অচূড়, মানে চূড়াই থাকবে না, মানে কি? থাকবে না। আর যার এই মাথায় থাকবে, যদি থাকে, তাহলে সেটাকে বলবো সচূড়। সচূড় মানে তার চূড়ায় পাতা থাকবে। তাহলে অচূড় আর সচূড়। র্যাকিসের বাংলা হচ্ছে যার উপর ভিত্তি করে থাকে, র্যাকিস। হ্যাঁ, র্যাক মানে কি? র্যাক মানে তুমি যেখানে বইটয়ে থাকো, রাখো, তো এখানে পাতাগুলো এখানে ধারণ করতেছে না এটা, তাহলে কোনো কিছু ধারণ করে, যেমন তুমি বই রাখো র্যাকে, তো ওই র্যাক থেকে এসেছে র্যাকিস, মানে যে ধারণ করে, ধারক, ধারক এক কথায় মিটে গেল, ধারক, চার্জ ধারণ করে যে, তো পাতা ধারণ করে যে, এক কথায় মিটে গেল। হ্যাঁ, দেখো দ্বিপক্ষল, র্যাকিসের প্রতি পার্শ্বতে শাখা বের হবে, পত্রফলকগুলো সমান করে দুই ভাগে ভাগ, মানে দুইভাবে সাজানো থাকবে পাতাগুলো। আর পাতাগুলো যদি তিনভাবে সাজানো থাকে র্যাকিসের শাখায়, তিনভাবে কেমন করে সাজায় ভাই? চলো তো একটু দেখে আসি। এই দেখো তিনভাবে সাজানো আছে, এই যে দেখো তিনভাবে সাজানো আছে পাতাগুলো, এই যে জালিকাকা যেটা দেখতে পাচ্ছি, দেখো তিনভাবে, চারভাবে এরকম। তো এটা বলে ত্রিপক্ষল, মানে তিনটা করে পাতা থাকবে, এটা বলে ত্রিপক্ষল। হ্যাঁ, রিডিং পড়লে বুঝতে পারবো, যেমন ট্রাইপিনেট, পিনেট বলতে বোঝায় পক্ষল। হ্যাঁ, আচ্ছা, পক্ষল শব্দটি দ্বারা তুমি কি বোঝো? একটা র্যাকিস থাকবে যার দুই সাইডে এরকম পাতাগুলো থাকবে, এটা বলে র্যাকিস। এই র্যাকিস কাদের থাকে? সাইকাসের থাকে। কিন্তু সাইকাসের পাতাগুলো কেমন? এই র্যাকিস, এর দুই সাইডে এরকম এরকম এরকম, পাতাগুলো কেমন? এরকম এরকম। তাহলে এটা কি পক্ষল না? পাতাগুলো কেমন? পক্ষল। এটা কিন্তু আম পাতার মতো না, আম পাতা কেমন? এইরকম না আম পাতা, এই, তো এটাকে আম পাতার মতো সাইকাসের না, এইরকম যেহেতু, তাই এটার নাম পক্ষল। পক্ষল যৌগিক, মানে যৌগিক টাইপ পাতা। যৌগিক কখন হবে? যখন একাধিক পত্রফলক হবে। পত্রফলক বলতে বুঝাইছি আমি তোমার একটা পাতার আকৃতি। তাহলে আমাদের পড়ার সীমিনা আছে, এই পর্যন্ত আমরা পড়ার চাইছিলাম, তার ভিতরে তাড়াতাড়ি পড়াই নিতে হবে। দেখো পাতায় রেটিকুলেট বা শিরাবিন্যাসগুলো দেখো, আর প্যারালাল শিরাবিন্যাস। তাহলে শিরাবিন্যাস কয় প্রকার পাতায়? দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল, আর একটা হচ্ছে তোমার যৌগিক বা হচ্ছে রেটিকুলেট বা জালিকাকার। আচ্ছা, যেহেতু লিঙ্ক শেষ হয়ে গেছে এই পর্যন্তই, তো তোমরা সবাই ভালো থাকো। আর কি বলবো, আর এবার দিন ওইটা পড়াই আমার নিচের টপিকটা পড়বানি। আর আজকে আর একটা মাত্র ফ্রি ক্লাস পাবা যারা নতুন, তো এই ক্ষেত্রে তোমাদের বলি যে তোমরা ভর্তি হয়ে নেবা, তোমাদের যদি ভালো লাগে তাহলে, আর না হলে তোমরা লিভ নিতে পারো, সমস্যা নেই। আর ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 500 টাকা আগে যদি তুমি দাও তাহলে তুমি ভর্তি হয়ে যাবা, মানে এই মাসের জন্য। তো সবাই ভালো থাকো, আর দেখবা যাচাই করে যে কোথায় ভালো হয় ক্লাস,
যদি নতুন কিছু শেখো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। মেন উদ্দেশ্য এটা নয় যে আমি ওই টিচার আমার কলেজে তাই ওর কাছে পড়তে হবে, এমনটা না। সবাই পরিশ্রম করে। দেখো এই যে ফ্যানের বিনা বাতাসে ক্লাস নিচ্ছে, অনেক পরিশ্রম আছে। নিজের বকা ক্লাস নেওয়া, নিজে প্রশ্ন তৈরি করা অনেক। আর ফ্রি জিনিসের কেউ কোনোদিন মূল্যায়ন করে না। যারা যারা এই পর্যন্ত আমার কাছে ফ্রি পড়েছে তারা কোনোদিন ভালো করে নিয়মিত ক্লাস করেনি, এমনকি পরীক্ষাও দেয়নি। তাই তোমরা পরীক্ষা দেবা নিয়মিত। আর ভর্তি হলে 500 টাকা জমা দিতে পারো, মান্থলি পেমেন্ট এটা। আসসালামু আলাইকুম।